সংকটে আসার আলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিউয়েল লোডিং উদ্বোধন মঙ্গলবার। আগস্টে মিলবে ৩০০ মেগাওয়াট। বছরের শুরুতে পুরোদমে চালু প্রথম ইউনিট। শুল্কমুক্ত গাড়ি পাবেন না এমপিরা। সংসদে বিল পাস। জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের কমিটি। জরুরি সেবায় তেল ক্রয় থাকবে না রেশনিং, জানালেন প্রধানমন্ত্রী। প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। জনবান্ধব ও যথার্থতা বিবেচনায় রাখার পরামর্শ। একনেক সভায় ১৩,৫০০ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন। প্রশ্ন ফাঁসের গুজব রোধে সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সময় বাঁচাতে এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সমন্বয়ের অনুরোধ। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থী হত্যায় ক্ষুব্ধ প্রবাসীরা। গ্রামের বাড়িতে শোকে স্তব্ধ স্বজনেরা। সুষ্ঠু তদন্ত ও বিচার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সংকটের মধ্যেই আশার আলো দেখাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে মঙ্গলবার। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে আগস্টে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশাবাদী বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। জানান, ডিসেম্বর বা জানুয়ারিতে পুরো দমে বিদ্যুৎ মিলতে পারে রূপপুরের প্রথম ইউনিট থেকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পদ্মা তীরে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার সহযোগিতায় চলছে দেশের সবচেয়ে বড় প্রকল্প ২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণযজ্ঞ। পরীক্ষামূলক নানা ধাপ পেরিয়ে গত ১৬ এপ্রিল প্রকল্পটি পেয়েছে জ্বালানি লোডিংয়ের অনুমোদন, যার মধ্য দিয়ে নতুন মাইলফলকের অপেক্ষায় রূপপুর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির প্রথম ইউনিটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফুয়েল লোডিং কার্যক্রম। আর এই আনুষ্ঠানিকতা সরেজমিনে দেখতে রূপপুরে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, রুশ ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএএ প্রতিনিধি সহ প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা। তবে জ্বালানি লোডিংয়ের পরও পেরোতে হবে পরীক্ষামূলক বেশ কিছু ধাপ। এরপর সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে মিলতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে রূপপুরের প্রথম ইউনিট থেকে পুরোদমে বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। ১৫ দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি ১৫ দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days, ২-৪ মেগাওয়াট করতে করতে ইট উইল টেক অ্যারাউন্ড 2 months. লেটস সে মিডল অফ অগস্ট or 3rd week of August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি। এন্ড ডিসেম্বর or first week of January 2027 আমরা 1000+ মেগাওয়াট আল্লাহ চাইতো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। এরপর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। নীতি নির্ধারকদের আশা, আগামী বছরই মিলবে রূপপুরের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ। সেকেন্ড রিয়েক্টর যেটা, ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027। বাই 2027 অগাস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি ২২০০ মেগাওয়াট আশা করি আল্লাহ চাইতো ইফ গোজ এভরিথিং রাইট দিতে পারবো। নীতি নির্ধারকরা বলছেন, উভয় ইউনিট পুরোদমে উৎপাদনে আসলে দেশে সরবরাহ বিদ্যুতের ১০ থেকে ১২% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্রামে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে দিনে ১ ঘন্টা লোডশেডিং করতে চায় সরকার। সন্ধ্যার পর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। পাশাপাশি এলাকা ভিত্তিক ভারসাম্য রাখা হবে বলে জানান কর্মকর্তারা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের আরও একটি রিপোর্ট। গরম আসতেই দেশের নানা জায়গায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য, সেচ কার্যক্রম আর উৎপাদন খাতে। বিদ্যুৎ থাকে না বললেই চলে। ইভেন যখন চলে যায় ১-২ ঘন্টার উপরে সময় চলে যায়, তখন হচ্ছে বিদ্যুৎ আসার কোনো নাম নাই। কারেন্টে অতিরিক্ত জ্বালাই আছে, প্রচুর কারেন্ট যায়, আর গেলার খবর নেই। বেশি গরমে রাত্রেবেলা কারেন্ট থাকে না, সারাদিন কারেন্ট থাকে না। ২.৫ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশের নানা এলাকায় যখন হাঁসফাঁস অবস্থা, রাজধানী ঢাকায় তখন অনেকটাই স্বস্তির ছাপ। যে কারণে গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও
প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে গ্রামে ঘাটতি কমিয়ে আনতে ঢাকায় লোডশেডিং এর পরিকল্পনা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় কিভাবে সমন্বয় হবে 110 মেগাওয়াট লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা ঢাকায় আপাতত দুপুরের দিকে লোডশেডিং করে সন্ধ্যায় সরবরাহ স্বাভাবিক রাখা। প্রাথমিকভাবে রাজধানীর এলাকাগুলোতে দৈনিক লোডশেডিং 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। এছাড়া অর্থনৈতিক দিক বিবেচনায় যথাসম্ভব নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে শিল্প কারখানা এলাকায়, যাতে কোনো জায়গায় 1 ঘন্টা বেশি না হয়, আজকে এখানে হলে কালকে না হয়, এভাবে করা যায়। সবই কিন্তু যেহেতু 100% ওইটাই মানতে হবে এমন কথা নাই। এটা এলডিসি ইচ্ছা করলে তার মধ্যে করেও করতে পারবে, যাতে শিল্প বা এই কাজের বেশি এফেক্টেড না হয়। সেই জন্য আমরা সবসময় আমরা প্রায়োরিটি দিয়ে থাকি শিল্প কারখানা এলাকাগুলো। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ বন্টন নীতির ক্ষেত্রে অগ্রাধিকারে রাখতে হবে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, উৎপাদন খাত ও মানবিক দিক। সর্বোচ্চ মাত্রায় যাতে সেচের জন্য বিদ্যুৎ দেওয়া যায়, এটা সরকারের প্রথম প্রাধিকার হওয়া উচিত। দ্বিতীয় যেটি হওয়া উচিত যে শিল্প কারখানা যারা রপ্তানিমুখী শিল্প অথবা দেশীয় শিল্পের সাথে জড়িত, তাদের জন্য বিদ্যুতের সরবরাহটি স্বাভাবিক রাখার চেষ্টা করা। এছাড়া হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকাটি গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াট। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে 18,500 মেগাওয়াট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে বিল পাশ হয়েছে সংসদে। পুলিশ, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার গাড়ির তেল কেনায় রেশনিং পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট নিরসনে সরকারি বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে সংসদ। রোববার বিকেল 3:30টায় শুরু হয় সংসদ অধিবেশন। 36 বিধিতে দাঁড়িয়ে জ্বালানি সংকটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেন কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্রে পর্যন্ত থাকার সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেল ক্রয়ে রেশনিং পদ্ধতি বাতিল করেছে সরকার। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পরে জ্বালানি সংকট নিরসনে সরকারি এবং বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি পাশ হয় সংসদে। বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। সর্বসম্মতিতে সংসদে পাশ হয় বিলটি। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ফ্যাসিবাদী আমলের মেগা প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত চলছে দুদকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রকল্প গ্রহণে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প জনবান্ধব কিনা বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সচিবালয়ে একনেকের বৈঠক শেষে একথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রোববারের একনেক সভায় অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া মেগা প্রকল্পগুলোর দুর্নীতি নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য দায়ী করা হয় এসব মেগা প্রকল্পকে। অর্থনীতি পুনরুদ্ধারে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাশ্রয়ী প্রকল্পে মনোযোগী বিএনপি সরকার।
রোববার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্প নেয়ার ক্ষেত্রে তা জনবান্ধব কিনা বিবেচনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। বৈঠকে উত্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়, আর অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প। টেবিলে 17টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল, তার মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া সচিবালয়ে নতুন ভবন নির্মাণে ভিন্ন প্রস্তাবের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ বিষয়ে ভিন্ন প্রস্তাবনা আছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানকে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। খাল খনন ও হাসপাতাল নির্মাণ কাজ সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস। 2 মাসের ব্যবধানে ফের যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তবে এবারের সফর প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে চলছে শেষ সময়ের মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জনপ্রত্যাশাও তুঙ্গে। ঈদের মতো আনন্দ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে আমাদের যশোরবাসীর একটাই প্রত্যাশা, ইকোনমিক জোনে যাতে পরিণত হয় যশোরকে একটি সিটি কর্পোরেশন। আশা করছি যে তিনি আমাদের এই দাবিগুলো সরাসরি পূরণ করার জন্য ঘোষণাপত্র দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আসছেন, যশোরবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, বাস্তবসম্মত যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। যশোর একটি পুরনো জেলা হওয়ার পরে যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা উন্নয়ন হয়নি, কিছু ডেভেলপমেন্ট হয়েছে বেগম খালেদার সময়কালে। আমি মনে করি আবার সেই গতি সঞ্চালন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান ইনশাল্লাহ যশোরের উন্নয়নে উদার চিত্তেই তিনি ভূমিকা রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। প্রথমত নিরাপত্তা, দ্বিতীয়ত আমাদের যেহেতু নির্বিঘ্ন করতে হবে সফরটাকে, সেজন্য যে অবৈধ স্থাপনাগুলো আছে আমাদের রাস্তার পাশে এবং টুকটাক যে মেরামত সংস্কারের কাজ আছে একেবারেই যেগুলি বিভিন্ন দপ্তর করছে, এই ক্ষেত্রেও আমাদের উচ্ছেদ অভিযান অথবা অভিযান পরিচালনা করে সেটাকে নির্বিঘ্ন করার জন্য রাস্তার পাশে যে স্থাপনা এগুলি সরানোর কাজ চলছে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খননকৃত উলাশী যদুনাথপুর খাল পুনঃখননের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সময় সংবাদ, যশোর। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে যশোর ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকালকে সফরে এসে যশোরের 4টি ভেন্যুতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এই 4টি ভেন্যুতে নিরাপত্তা তল্লাশি শেষ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই ভেন্যুগুলো সব এসএসএফ সহ আইন শৃঙ্খলা বাহিনীর দখলে নেওয়া হয়েছে এবং এই সব যে 4টি ভেন্যু তার 3টি ভেন্যুর কাজ প্রস্তুতির কাজ পরিপূর্ণ শেষ। শুধুমাত্র যেখানে জনসমাবেশ হবে যশোর ঈদগাহ ময়দান, সেই মাঠের কাজও 90% বেশি শেষ হয়েছে। মঞ্চের কাজ কিছুটা বাকি আছে। আমরা কথা বলেছি জেলা বিএনপির নেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ
মঞ্চের কাজও শেষ হয়ে যাবে এবং এই মাঠ এবং মঞ্চ সেনা সদস্যদের হেফাজতে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো যশোরে সফর করছেন মাত্র 2 মাসের ব্যবধানে। এর প্রথম আগে এসেছিল 2 ফেব্রুয়ারি তিনি যশোরে একটি নির্বাচনী জনসভায়। সেই জনসভায় তিনি যশোরের বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম প্রতিশ্রুতি ছিল যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন এবং কালকে সফরে তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং এর বাইরে বিএনপি এবং প্রধানমন্ত্রী যে সারা দেশব্যাপী খাল খননের কর্মসূচির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী যশোরের শার্শা উপজেলার উলসি যদুনাথপুর খাল পুনঃখনন করা হবে। এই খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে খনন করেছিলেন এবং তারই এই খালটি দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এবং এই খালটি জরাজীর্ণ হয়ে গেছিল। সেই জায়গায় একবার নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খালটি খনন করবেন এবং এই খালটি খনন করার ফলে এই অঞ্চলের কৃষিতে একটা বিপ্লব ঘটবে বলে আশা করা হচ্ছে এবং ওই খাল খননের পরে প্রধানমন্ত্রী চলে আসবেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী চলে যাবেন যশোরের 175 বছর পুরানো যশোর পাবলিক লাইব্রেরিতে। সেই লাইব্রেরির তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে দুপুরের বিশ্রাম শেষে তিনি 3:30টায় এই ময়দানে জনতার সমাবেশে অংশ নেবেন এবং যশোরের জনমানুষের যে আকাঙ্ক্ষা যে দীর্ঘদিনের দাবি দেওয়া সেই সব দাবি দেওয়া বিষয়ে তিনি রূপরেখা দিবেন বলে আশা করা হচ্ছে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল মৃধা। সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের প্রতিশ্রুতি পালন করছেন বলেও জানান তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ। রোববার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সারা দেশে তুলে ধরবে নতুন কমিটি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব ইনশাল্লাহ। জ্বালানি সংকট দেশের নিজস্ব সংকট নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় আসার পর সব ধরনের প্রতিশ্রুতি পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসো এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়, সেটা কমিয়ে দিন। সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমেই সব বিতর্কের অবসান সম্ভব বলেও জানান তিনি। আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। আমরা যদি গণতন্ত্রকে সাবলীল, স্বতঃস্ফূর্ত এবং শক্তিশালী করতে চাই, পরস্পরের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। হামের প্রকোপ মোকাবিলায় আগে থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতির দরকার ছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রশ্ন ফাঁসের গুজব রোধে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকদের। সরকার গুজব প্রতিরোধে সতর্ক জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এছাড়া সময় বাঁচাতে এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সমন্বয়ের অনুরোধ জানান তিনি। বিশ্ব মেধা সত্য দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রোববার সকালে ইউজিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে দেশের মেধা সম্পদ হারিয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে ইউজিসিকে খেয়াল রাখতে হবে। বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অন্য দেশে গিয়ে রেজিস্ট্রেশন ট্রেডমার্ক পাচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশে তা করতে পাচ্ছি না। কিন্তু আমাদের কি সেই পরিসংখ্যান রয়েছে কি পরিমাণ আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে বিকজ আমাদের সরকার এবং আমাদের প্রচেষ্টার অভাব থাকার কারণে। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডক্টর এহসানুল হক মিলন। এ সময় প্রশ্ন ফাঁসের বিষয়টিকে গুজব আখ্যা দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। আমরাও সচেতন রয়েছি, আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে। সকলকে সচেতন হতে হবে, তা না হলে এই বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের সময় অপচয় রোধে সরকার ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজনের কথা ভাবছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে ইউজিসি এবং এনসিটিবির মধ্যে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। আমরা মনে করি ডিসেম্বর মাস হচ্ছে পরীক্ষার মাস, সেই সময় সকল পরীক্ষাগুলো শেষ হতে হবে এবং সেই সাথে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হতে হবে, যেন কোনো ওয়েটিং টাইম না থাকে। এইভাবে আমরা প্ল্যান করছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোনো চক্রের ফাঁদে পড়ে অর্থ লেনদেন না করতেও পরামর্শ দেয়া হয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রাজধানীর বাড্ডা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, নাট্যকলা বিভাগের এক শিক্ষক ও তার সহপাঠী পুলিশ হেফাজতে। যুক্তরাষ্ট্রে খুনের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুর ও মাদারীপুরে চলছে মাতম। শোকে স্তব্ধ পুরো এলাকা। জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামালপুরের জামিল আহমেদ লিমন এবং মাদারীপুরের নাহিদা সুলতানা বৃষ্টি, কিন্তু ডিগ্রি অর্জনের আগেই হত্যাকাণ্ডের শিকার হলেন এই দুই মেধাবী মুখ। লিমনের স্বজনরা জানান 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। লাশের খণ্ডাংশ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তারা। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে 1 বছর আগে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়েছিলেন লিমন। তার মৃত্যুতে আমরা অনেক শোকাহত। তার সরকারের কাছে এবং বহির্বিশ্বের সরকারের কাছে একটাই আবেদন, তার যে তাকে যেই করছে তার সর্বোচ্চ শাস্তি। আমরা চাই যে আমাদের এলাকার যেটা এই সম্পদ আমরা হারাই ফেললাম, যাতে যেন এই ধরনের আর অকারেন্স না ঘটে। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে 7 মাস আগে পাড়ি জমিয়েছিলেন ফ্লোরিডায়। পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এখনো পাওয়া যায়নি লাশ। বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোক। কি কারণে হত্যা হইল এটা আমরা জানতে চাই, আর সেই লোক আমরা বের করতে চাই, এই লোকের ফাঁসি চাই। এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। 17 এপ্রিল লিমন ও বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। এর 8 দিন পর শুক্রবার লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ, আর বৃষ্টির মরদেহ খুঁজে পেতে মাঠে নেমেছে দেশটির পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিহত জামিলের মরদেহ দেশে ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়। এদিকে জয়যাত্রা সহ আরেকটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী হয়ে নিরাপদে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্রে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয় গত 24 এপ্রিল। এরপর আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও বেঁচে নেই পুলিশের বরাতে জানান নিহতের ভাই। এ ঘটনায় শিহাম সালে আবু ঘরবে নামে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
হাই লেভেল একটা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার্থী খুনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, সরকার দেশটির সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতের আহ্বান জানান শামা ওবায়েদ। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব জামিলের মরদেহ দেশে ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি। অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করব। যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জয়যাত্রা সহ আরেকটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী হয়েই নিরাপদে বাংলাদেশে ফিরবে। সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে ঢাকার জ্বালানি সহযোগিতা হতে পারে বলেও জানান তিনি। সেনেগাল বিভিন্ন দেশের সাথে আমাদের জ্বালানি এনার্জি কর্পোরেশন হতে পারে। জয়যাত্রা সহ আরও যে সকল জাহাজ আসছে সেগুলো আমরা নিরাপত্তার সাথে আসবে। এদিকে বাংলাদেশ নিয়ে বিজিবি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ রাজনীতির কারণে দেশটির নেতাদের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তাদের সাথে আমাদের বাইল্যাটারাল শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 7 মে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ তারিখ ধার্য করেন। এই মামলায় 4 জন গ্রেফতার থাকলেও বাকি 24 জন পলাতক রয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠিত টাস্ক ফোর্সকে আরও 6 মাসের সময় বেঁধে দিলেন হাইকোর্ট। হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকায় তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আর প্রতিবেদন দিতে পারলে যারা তদন্তে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হবে বলে জানান রিটকারী আইনজীবী। 1 বছর 2 বছর নয়, 13 বছর কেটে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন নুনি হত্যা মামলার তদন্তের কুল কিনারা করতে পারেনি কোনো সংস্থাই। সবশেষ অন্তর্বর্তী সরকারের আমলে হত্যার রহস্য উদ্ঘাটনে হাইকোর্টের নির্দেশে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হলেও তারাও তদন্ত শেষ করতে পারেনি। এর মধ্যে 6 মাস করে 2 বার সময় নিয়েছে টাস্ক ফোর্স। হাইকোর্টকে জমা দেওয়া সাগরনুনি হত্যা মামলার টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায়, আগের কোনো নথি উদ্ধার করতে পারেনি তারা। পরে সাগরনুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার জন্য আরও 6 মাস সময় চেয়ে আবেদন করা হয়। উচ্চ আদালত তা মঞ্জুর করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আগের বেঁধে দেওয়ার সময় তদন্ত শেষ করতে ব্যর্থ হয়েছে তদন্ত কমিটি। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকায় তদন্ত শেষ করতে সময় লাগবে। ঘটনা 2012 সালের, টাস্ক ফোর্সটার আদেশ হচ্ছে 2024 সালের, আমরা এখন প্রতিবেদন দিচ্ছি 2026 সালের। যে কোনো ফৌজদারি অপরাধের প্রথম কথা হচ্ছে ক্রাইম সিন। এখনকার যারা টাস্ক ফোর্সের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘটনার অব্যবহিত পরে এখানে যাননি। তাদের কিন্তু সেইখানে ক্রাইম সিন সম্পর্কে তারা যখন এই দায়িত্ব পেয়েছেন তখন কিন্তু আর ক্রাইম সিন বলে কোনো সিন নাই। ঘটনার সঙ্গে সঙ্গে কার আলামত, ঘটনার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত এবং তৎকালীন সময়ে এমনকি সিডি, যেগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোনো মামলার তদন্ত কাজ শেষ করার জন্য, তার কোনো কিছু তাদের অ্যাক্সেস নেই। আলোচিত এই মামলায় একাধিক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে টাস্ক ফোর্স। গ্রেফতার হয়ে জেলে আছেন 7 জন। রিটকারী আইনজীবী জানান, এত বছর পরেও হত্যার কুল কিনারা করতে না পারা হতাশাজনক। ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন, তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দিব। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন নুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ পর্যন্ত 125 বার পিছিয়েছে বিচারিক আদালত। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তর বাড্ডা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল রোডে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন মুনিরা। পরিবারের সঙ্গে উত্তর বাড্ডায় থাকতেন। স্বজনরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যায়। এই ঘটনায় নিহতের এক সহপাঠী এবং নাট্যকলা বিভাগের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আর সে খুবই চঞ্চল, হাসি খুশি, আমোদে এবং সে ভীষণ সবসময় কাজপ্রেমী। এটা বিচারের মাধ্যমে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক এবং সঠিক বিচার হোক। পুলিশ যখন আমাদেরকে সকল শিক্ষকের সাথে উনি কথা বলেছেন, উনি বলেছেন যে একটা চিরকুটে সেখানটায় আমাদের বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুদীপ চক্রবর্তী ওনার নামটা আছে এবং পাশাপাশি ওরই একদম ক্লোজ ফ্রেন্ড সহপাঠী, একসাথে ওরা পড়াশোনা করতো, মেহানি, এই দুইজনকে ওনারা পুলিশ হেফাজতে ওনারা রেখেছেন, ওনারা প্রশ্ন করবেন। টাঙ্গাইলের মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার নারী ও নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য। 6 দিনেও পরিচয় নিশ্চিত না হয় ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। গত 20 এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুরের গুন্টিয়া গ্রামের লোহজং নদীর তীরে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। সেখানে মাটির ভেতর থেকে বেরিয়েছিল চুলের একাংশ। পরে মাটি খুঁড়ে বস্তাবন্দি নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাত ওই নারী ও নবজাতককে ময়নাতদন্ত শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দ্রুত এই ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা। চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এই বিষয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি এবং ঘটনা প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বস্তাবন্দি অজ্ঞাত ওই লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, টাঙ্গাইল। কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে 4 জেলায় প্রাণ গেছে 6 জনের। বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় বজ্রপাতে চাচা ভাতিজা সহ 3 জনের মৃত্যু হয়েছে। জামালপুরের মেলান্দহ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে 2 নারী মারা গেছেন। এছাড়া পঞ্চগড়ের আটোয়ারিতে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঝড়ের কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীহাট নৌরুটে বিকেল 4:30 থেকে ফেরি সহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শনিবার রাতে ঠাকুরগাঁওয়েও হঠাৎ ঝড়ে সদর ও বালিয়াডাঙ্গিতে ঝড়ে ক্ষেতের ফসল, বেশ কিছু বাড়িঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাম ও উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 1564 জন। সংক্রমণের সঙ্গে বাড়ছে নতুন জটিলতা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও। চিকিৎসকরা বলছেন কোনো টিকাই শতভাগ কার্যকর নয়, তাই সচেতন থাকতে হবে। এদিকে আগের তুলনায় সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠা ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ড জুড়ে। একপাশে মাহিন, শিফাত, আয়াত, সুমাইয়ারা চেষ্টায় উঠে দাঁড়ানোর, অপেক্ষা সুস্থ হয়ে বাড়ি ফেরার। অন্য পাশে 4 মাসের আরেক শিশুর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় যেতে হবে আইসিইউতে। এমন অবস্থায় অভিভাবকদের শঙ্কা বাড়ছে নতুন নতুন জটিলতা নিয়ে। টিকা নেয়ার পরপরই আক্রান্ত হয়েছে অনেকে। ওষুধ লিখে দিছে, খাওয়ানোর পর র্যাশ হয় তাহলে নিয়ে আসবেন। খাওয়ানো একদিন পরে র্যাশ হয়েছে, নিয়ে আসার পরে ভর্তি রাখছে। প্রথমে জ্বর ছিল, জ্বর উঠার পরে এগুলো বাড়ি ছিল। এই জায়গাতে পরে নিউমোনিয়া ধরা পড়ছে এক্সরে করার পরে। কোনো মা ডাকে না, কিছু খায় না, কিছু না, শুধু বমি আর পাতলা পায়খানা। হামের টিকা 20 তারিখে পাইছে, তারপর 21 তারিখ থেকে জ্বর, পরে 21 তারিখ থেকে শরীরে মুখে একবারে হাম হয়ে পড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন কোনো টিকাই শতভাগ কার্যকর নয়, তাই টিকা নেয়ার পরও সচেতন থাকতে হবে। সঙ্গে অতিরিক্ত গরম হামে আক্রান্তদের জটিলতা বাড়াচ্ছে বলেও মনে করছেন চিকিৎসকরা। হামের টিকা বলা হয়ে থাকে যদি 2 ডোজ কমপ্লিট করা থাকে তাহলে 95 to 97% প্রোটেকশন দেওয়া থাকে। আর একটা টিকা যখন আপনি কোনো রোগীকে দিবেন তাকে তার শরীরে টিকার কার্যক্ষমতা আসতে 3 থেকে 4 সপ্তাহ মতো সময় লাগে। অতএব টিকা দেওয়ার পরেও সাবধানে রাখতে হবে, জনসমাগম পরিহার করতে হবে। এর মধ্যে যদি জ্বর আসে তার সাথে সাথে ওই বাচ্চাকে আইসোলেট করে ফেলতে হবে। গরমে যদি কষ্ট পায়, দেখা যায় যে খুব ঘাম বেশি হচ্ছে, ফলে তাদের এমনিতেই ডিহাইড্রেটেড হয়ে যায়, ফলে ডিহাইড্রেশনটা একটু বেশি হবে, তাড়াতাড়ি হবে, ফলে এই বাচ্চাগুলো হয়তো আরও কমপ্লিকেশনের রেট একটু বেশি থাকবে। কোনো পরিবারে একজন হামে আক্রান্ত হলে কিংবা জ্বর হলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের।
মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটিতে আরও 200 ফগার মেশিন কেনা টেন্ডার দেওয়া হয়েছে। এছাড়া মশক নিধনে ব্যবহৃত ওষুধের পাশাপাশি বিকল্প নিয়েও ভাবা হচ্ছে। সকালে রাজধানীর বঙ্গবাজার মোড়ে মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর সড়কের নামফলক উদ্বোধন শেষে একথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বলেন, এডিস মশার উৎস স্থান ধ্বংস করতে হবে। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। এ সময় আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হাম পরিস্থিতির এই দুরবস্থা দেখা দিয়েছে। আমরা ওষুধের পরীক্ষা করেছি, সেটা শুধু আমাদের এখানে না, মন্ত্রণালয়ের দেখেছেন আপনারা, আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম। কাজে তারা সেখানে বলেছে যে ওষুধটা কার্যকর। তারপরে আমরা অন্য ওষুধও দেখছি। এবং ফগার মেশিন আপনারা জানেন যে আমাদের যা আছে, আমাদের আরও লাগবে। ফগার মেশিন আরও নতুন করে কেনার জন্য আমরা ইতিমধ্যেই আমরা টেন্ডার গ্রহণ করেছি। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে প্রথম টি-20তে কাল মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে জয় সিরিজ শুরুর আশা। অভিষেক হতে পারে রিপন মণ্ডল ও সাকলাইনের। জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফিউয়েল পাস চালুর পর থেকে স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। অধিকাংশ পাম্পে নেই দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে না ঘন্টার পর ঘন্টা। তবে ফিউয়েল পাসের সার্ভার জটিলতায় ভোগান্তিতে পড়ছেন অনেক গ্রাহক। নেই দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে না ঘন্টার পর ঘন্টা। কয়েকদিন আগেও রাজধানীর বিজয় সরণিতে জ্বালানি তেলের এই পাম্পের চিত্র ছিল উল্টো। জ্বালানি তেলের দাম সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর থেকেই স্বস্তি ফিরতে শুরু করেছে পাম্পগুলোতে। রাজধানীর ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, আগে যেখানে তেল নিতে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে মাত্র 40 মিনিট থেকে ঘন্টাখানেকের মধ্যেই মিলছে তেল। আজকে লাইন মোটামুটি কম আর কি, মনে করেন যে আমি আসছি ধরেন 40 মিনিট আগেই আমি আসছি লাইনে। তো এমনিতে অন্য সময় মহাখালী ব্রিজ পর্যন্ত লাইন ছাড়া চলে যায়, বাট আজকে দেখলাম যে ওই সিরিয়ালটা নাই। আমি 13 ঘন্টাতেও লাইনে দাঁড়িয়ে তেল নিছি, আজকে 1.5-2 ঘন্টা সর্বোচ্চ। তবে অনেকেই বিপাকে পড়ছেন ফুয়েল পাস নিয়ে। সার্ভার জটিলতা আর সরকারের লিমিট নির্ধারণের জন্য তেল পাচ্ছেন না বলে দাবি অনেকের। আমাদের দৈনিক 5 লিটার তেল লাগে, আমাদের 60 লিটার তেলে আমাদের কোনোদিনই এক মাস যাওয়া সম্ভব না। ফুয়েল পাসে এখন কিউআর কোডে নিচ্ছে না, একটু আগে নিচ্ছে এখন নিচ্ছে না, কিউআর কোডের সমস্যা। আমাদের যে ফুয়েল পাস, এটা তো আমরা বাসার থেকেও করি, কিন্তু করলে হয় কি, আসার পর ইউরো দেখায়, মানে নেটওয়ার্ক সার্ভার ডাউন দেখায়। তখন আমাদের করণীয় কি? একজনের মাধ্যমে নেটটা নিয়ে ডাউনলোড করছে, এখন এখানে এসে দেখাচ্ছে এটা মানে অ্যাপসটা ঠিক না। সরকারকে ফুয়েল পাসে তেলের লিমিট বাড়ানোর পাশাপাশি সার্ভার জটিলতার বিষয়ে নজর দেওয়ার দাবি গ্রাহকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। খরচের ভারে অনেকটা চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত। সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি থেকে শহরের শিল্প, সেবা আর সামাজিক খাতে। বিশ্লেষকরা বলছেন, মজুরি বৈষম্য, বেকারত্ব আর মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে খরচের খাতাকে। তাই সরকারের থাকতে হবে শ্রেণীভিত্তিক সক্ষমতার সঠিক পরিসংখ্যান ও পরিকল্পনা। শেখ সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার রিপোর্ট। ন্যূনতম সেচের অভাব আর কাঠফাটা রোদে পুড়ে যাওয়া সবুজ ভুট্টার ক্ষেতের সাথে পড়েছে কৃষক কালামের ভাগ্য। ডিজেলের দাম বাড়ার সাথে কৃষক আনোয়ারের অসহায়ত্ব যেন আরও তীব্র হয়। ওই যে BMW গাড়ি চালায়, তার যে ইনকাম, আমার তো ইনকাম না। আমি তো ফসল ফলাই, আমার তো টাকা নাই যে আমি ওরকম 2 টন 5 টন কিনে থের রেখে দিব। গ্যাসের সমস্যা নিত্য, ফলে ও পথে না হেঁটে মাটির চুলাই ভরসা। তবে দাম দস্তুরের কষাঘাতে সকালে ডিমের দাম বাড়া নিয়ে চিন্তিত 60ঊর্ধ্ব বৃদ্ধা। আগে তো 40 টাকা আলি আনতাম, আজকে বলে 60 টাকা আলি আনছি। বাজার করতে আমাদের একটু কষ্টই হয়ে যায়। মাসে যে বেতনটা পায়, তারপরে দেখা যায় আরো আমাদের 10,000 5,000 মানে দেনা হইতে হয়। এলপিজি আর ভোজ্য তেলের দামে চিড়েচ্যাপ্টা ভোক্তার সংকুচিত সক্ষমতা। ভোক্তার সক্ষমতা আর দোকানির উচ্চ ব্যয়ের সামঞ্জস্যতা আনতে ধোয়া ওঠা গরম পরোটার আকার ছোট হয়ে আসে চারপাশে। কাঁচা বাজারের মিষ্টি কুমড়োও এখন আর মিষ্টি নয়। দোকানে মাছ থেকে প্রিয় হয়ে উঠেছে মাথা, কাটা আর মাছের অংশ বিশেষ। ওই যে মাথা, পেটি, লেঞ্জা এগুলো আবি যাবি কিনে নিয়ে যায়। যাদের কেনার সামর্থ্য নাই, ওরা কিনে নিয়ে যায়। গ্রামের মধ্যবিত্ত এবং শহরের মধ্যবিত্তের মধ্যে আয় ব্যয়ের পার্থক্য থাকলেও জ্বালানি তেল যেন
শহরের লিটন সাহেব এবং গ্রামের কৃষক আনোয়ার সাহেবকে একই সুতোয় বেঁধে ফেলেছে। এর অন্যতম কারণ, কৃষক হয়তো ভাবছেন এই যে ডিজেলের দাম বাড়ানো হলো তাতে তার উৎপাদন আগের মতো হবে কিনা, অর্থাৎ তিনি সেই খরচ তুলে নিতে পারবেন কিনা। অন্যদিকে লিটন সাহেব হয়তো দাওয়ায় বসে ভাবছেন পুরো মাস না হোক অন্তত 15 দিন কি তিনি চলতে পারবেন তার আয় দিয়ে। এমন অবস্থায় মধ্যবিত্তকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে, কারণ মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি দেশের আর্থসামাজিক, অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। বাড়ানোর বোঝাটা যদি গরিব এবং উচ্চবিত্ত তাদের উপর চাপিয়ে দেন সমানভাবে, তখন আসলে সেটা আরও বৈষম্য সৃষ্টি করে। এ তো গেল খরচের সরাসরি প্রভাব। পরোক্ষ প্রভাবে গৃহকর্ত্রী পপি এখন মাস শেষে ঋণ করতে হয়। শিশুর আবদারে কাটছাট শুরু হয়েছে আগে থেকেই। ফলে গত কয়েক বছর ধরেই মধ্যবিত্তরা বাড়ি পাল্টে, শহর পাল্টে খরচের খাতা সহনীয় করতে চান। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারের টুকরিতে তোলা সবজির ওজন থেকে কমেছে জুয়েলের মজুরি। লিটনের কাছে এই বাজারে মানুষের দাম সবচেয়ে কম। 10 টাকা উদে, 20 টাকা উদে। সমিতাল আপনি আমরা গেলাম 965 টাকা, গ্যাস কেন লাগা 2200 টাকা, 1 টাকা কাম করছি, কাটি পড়ুম না, গ্যাস এরম না, বাল বাচ্চা দিয়ে দেখুন। জ্বালানির দাম বৃদ্ধিতে সেবা ও আমদানি পণ্যের দাম আবারও বাড়বে, এমন কড়া নাড়ছে ঘরের দুয়ারে। সেখানে 2024 সালে 1,60,000 মানুষ বেকার হয়েছেন। 2025-এ শিল্প মালিকদের তথ্যে প্রথম 6 মাসে বেকার 21 লাখ মানুষ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ওখানে কস্ট অফ ওয়েজ যেটা আছে সেটা বেড়ে যাবে, এবং সেটা যদি বেড়ে যায় অনেকেই কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা বেকার হবেন, দেশে ফিরবেন। তাহলে বিগত 1 বা 1.5 বছর আগে যে সিচুয়েশনটা ছিল তার চেয়ে ভয়াবহ অবস্থানের দিকে যেতে পারে। সরকারি সংজ্ঞায় খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য বা সেবা ক্রয়ে প্রতি মাসে গড়ে 3,822 টাকা খরচের সামর্থ্য যদি না থাকে, তাদের দারিদ্র্যসীমার নিচে চলে যেতে হবে, যা বর্তমান বাজারে 1 মাসের গ্যাস বা এলপিজির দাম, পানি বা বিদ্যুৎ বিল বা ভোজ্য তেলের যোগফলেরও কম। 2024-25 সালে প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর মতে গত কয়েক বছরে মধ্যবিত্তের জীবনযাত্রার আয়ের 42% খরচ হচ্ছে খাদ্য সামগ্রীতে। বাকি 58% দিয়ে মেটাতে হচ্ছে শিক্ষা, পরিবহন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও পরিষেবা ব্যয়। সংস্থাটির হিসেবে একটি পরিবারের খরচ 25 থেকে 30,000 টাকা ধরা হলেও একই সময়ে সার্ভিস রুলস হিসেবে 6 সদস্যের পরিবারের ন্যূনতম খরচে প্রয়োজন অন্তত 59,000 টাকা। সরকারি বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও কৃষকের আয় বা বেতন স্কেল এক না হলেও একই বাজারে সমান দৌড় প্রতিযোগিতার রেসে নামতে হয় দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্তদের। যারা ভালনারেবল পোর বলি আমরা, যারা অলরেডি গরিব, তারা পভার্টি ডিপেন্ডিং হবে। আমরা বলি যে আপনি পভার্টি লাইন থেকে আরও নিচের দিকে সরে যাবেন। যেটা হয় যে জ্বালানির দাম বেড়ে গেছে, হ্যাঁ 15 টাকা, দাম করে অন্য জিনিসের দামও 15 টাকা বাড়িয়ে দেওয়া হলো আর কি। ওই জায়গায় সরকারকে একটু শক্ত হাতে এই দাম বৃদ্ধির বিষয়টাকে মনিটর করতে হবে। 2022 সালে দারিদ্র্য হ্রাসের হার 18.7% নেমে আসলেও 25-এ তা বেড়ে দাঁড়িয়েছে 21.2%। ফলে সংকুচিত আয়ের সাথে সব শিশুদের স্কুলে ধরে রাখা যায়নি। এমনকি পরিবারগুলোর খাদ্য পুষ্টিতে আপোস করায় দেশের সার্বিক উৎপাদনশীলতাতেও আঘাত করবে ভবিষ্যতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকে শিক্ষক নিয়োগের আদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশিত হলেও এখনও নিয়োগ ও পদায়নের পদক্ষেপ নেওয়া হয়নি। এতে বিপাকে 15,000 সুপারিশপ্রাপ্ত শিক্ষক। তাদের অভিযোগ, 8 ফেব্রুয়ারি পুনঃ তদন্ত শেষে চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা, মেডিকেল টেস্ট সম্পন্ন হয়। অনেকেই আগের চাকরি থেকেও অব্যাহতি নিয়েছেন, কিন্তু এরপরও যোগদানের নির্দেশনা আসেনি। এদিকে 10 সদস্যের একটি দলের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন তারা। নিয়োগটা একদম শেষ মুহূর্তে এসে আমাদের নিয়োগপত্র
পাচ্ছি না আমরা। এজন্য আমরা নিয়োগপত্রের দাবিতে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা খুব মেন্টাল ট্রমার মধ্যে আছি, যাতে আমরা খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে যায়। অলরেডি আমাদের অনেকে সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, ইভেন আমাদের যারা টিউশন করতো শহরে, তারা পর্যন্ত টিউশন ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে। শিক্ষকদের আমরা যারা এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমাদেরকে নিয়োগ দিয়ে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। সরকার করে যাওয়ার পরেও যখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে তখন আমরা কাগজপত্র জমা দিয়েছি, তারপরে কেন বিলম্ব করা হচ্ছে আমাদেরকে? এখানে আমার ভোগান্তি, কারো কারো সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। নিরাপদে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। পরে অস্ত্রধারীকে আটক করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তিনি বলেন, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে তাকে সরানো যাবে না। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির একটি রিপোর্ট। হোয়াইট হাউসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বিকট শব্দ, 7 থেকে 8 রাউন্ড গুলির মতো বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বলরুম। ওয়াশিংটন হিলটনের বিশাল হলে উপস্থিত প্রায় 2500 অতিথি আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। ঘটনার পর হাজারো মানুষ বলরুমের ভেতরে আটকা পড়েন। হামলাকারীকে আটক করা হয়েছে জানিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। অস্ত্রধারীকে সম্ভাব্য হত্যাকারী হিসেবেও সম্বোধন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্সিকে অন্যতম বিপজ্জনক পেশা আখ্যা দিয়ে তিনি জানান, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না। যদিও ট্রাম্পের বিশ্বাস, এই ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ট্রাম্প বলেন, এ কারণেই হোয়াইট হাউসে বলরুম নির্মাণ করা অত্যন্ত জরুরি। হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের পরিকল্পনায় একটি বলরুম রয়েছে, যার নিচে একটি সুরক্ষিত বাংকার থাকবে। হোয়াইট হাউসের আয়োজনে নৈশভোজে গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কি উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের সংবাদদাতাদের নিয়ে 30 দিনের মধ্যে এই নৈশভোজের আয়োজন তিনি আবারও করবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন। 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান এই আলোকচিত্রী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তিনি। না ফেরার দেশে প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বেদনা আর বিজয়ের ইতিহাস তার চোখেই প্রথম দেখেছিল বিশ্ব। তার ক্যামেরায় ধরা পড়ে যুদ্ধের নির্মমতা, মানুষের বেদনা ও সংগ্রাম। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তের তার ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্যতম খ্যাতিমান এই আলোকচিত্রী। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। 1942 সালে জন্ম নেওয়া রঘু রায় পেশায় ছিলেন পুরকৌশলী, তবে অল্প বয়সে পা রাখেন আলোকচিত্রে। 1966 থেকে 1976 সাল পর্যন্ত তিনি দ্য স্টেটসম্যানের প্রধান আলোকচিত্রী হিসেবে কাজ করেন। পরে সানডে ম্যাগাজিন ও ইন্ডিয়া টুডেতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার কর্মজীবন ছিল সৃজনশীলতা ও বৈশ্বিক স্বীকৃতিতে ভরপুর। তিনি শুধু একজন আলোকচিত্রী নন, সময়ের এক নির্ভরযোগ্য দলিল নির্মাতা ছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। শিউলি রোসা, সময় সংবাদ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অভিষেক হতে পারে পেসার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডলের। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বেলা 2টায়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওডিআই এর সাফল্যে অনেকটাই ফুরফুরে মেজাজে টাইগার বাহিনী। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ এবার চট্টগ্রামে নামছে টি20 খেলতে।
বিশ্রাম দিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-20 স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই দলে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে হোম সিরিজে সুযোগ পেয়েছেন ইয়াংস্টাররা। ঘরোয়া আসর ও পাইপলাইনের দলগুলোর হয়ে দারুণ বোলিং করে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন সিমিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মণ্ডল। টি-20 বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ পেছনে ফেলে দল এখন নতুন শুরুর অপেক্ষায়। ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। এই ফরম্যাটে তরুণদের সুযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট, তবে জয়ের লক্ষ্যে আপোষহীন ক্যাপ্টেন। প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড, হেরেছে 2-1 ব্যবধানে। তবে টি-20তে ভিন্ন কিছুর আশায় সফররতরা। ট্রফি উন্মোচন আয়োজনে হাসি মুখে পোজ দেন দুই অধিনায়ক। ড্রোন শটে সে দৃশ্য ধারণ করা হয়। নতুন জার্সি আর সুন্দর ট্রফির পাশে দাঁড়িয়ে টি-20তে নতুন এক শুরুর অঙ্গীকার লাল সবুজের প্রতিনিধিদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংকটে আশার আলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিউয়েল লোডিং উদ্বোধন মঙ্গলবার। আগস্টে মিলবে 300 মেগাওয়াট। বছরের শুরুতে পুরোদমে চালু প্রথম ইউনিট। শুল্কমুক্ত গাড়ি পাবেন না এমপিরা, সংসদে বিল পাস। জ্বালানি সংকট নিরসনে 10 সদস্যের কমিটি। জরুরি সেবায় তেল ক্রয় থাকবে না রেশনিং, জানালেন প্রধানমন্ত্রী। এবং প্রশ্ন ফাঁসের গুজব রোধে সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সময় বাঁচাতে এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সমন্বয়ের অনুরোধ। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।